প্রধান দায়িত্ব বলে মত দিলেন বিশিষ্ট ব্যক্তিরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত এক গোলটেবিল আলোচনায় আস্থা ফিরিয়ে আনতে নতুন নির্বাচন কমিশনের সামনে 19টি চ্যালেঞ্জ তুলে ধরা হয়। তবে বক্তারা বলেন, শুধু ইসির সদিচ্ছা দিয়েই হবে না, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচনকালীন সরকারের মনোভাবও গুরুত্বপূর্ণ। নানা প্রশ্ন, সংশয় আর বহু জল্পনা কল্পনার অবসান করে গত 8 ফেব্রুয়ারি KM নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার করে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। পালাবদলেও স্বস্তি নেই, নবগঠিত কমিশন বহুমুখী চ্যালেঞ্জের মুখে। সঙ্গত কারণেই আমরা মনে করতে পারি বর্তমান নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রীর পছন্দেরই প্রতিফলন ঘটেছে। তবে নানা প্রশ্ন এবং চ্যালেঞ্জের মুখে পড়ার প্রধান উৎস হিসেবে সুশাসনের জন্য নাগরিকের গোলটেবিল বৈঠকের বক্তারা দেখছেন রকিবউদ্দিন কমিশনের ব্যর্থতাকেই। এই লেভেল প্লেইং ফিল্ড সোজা করতে, এটাকে সমান করতে, সমতল করতে লাগবে নৈতিক বল। সেই নৈতিক বলটা তাদের কতটা প্রদর্শন করতে পারেন সেটি আমাদের দেখবার বিষয়। এবং এই যতই তাদের প্রশাসনিক অভিজ্ঞতা থাকুক, যে 5 জন এখানে আছেন তাদের প্রত্যেকেই তারা সিভিল সার্ভেন্ট ছিলেন এবং তাদের প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে। সেই প্রশাসনিক অভিজ্ঞতা দিয়েই শুধু হবে না, সেই প্রশাসনিক অভিজ্ঞতার সঙ্গে যদি নৈতিক বল তারা যুক্ত করতে পারেন তাহলে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন সম্ভব। নির্বাচন কমিশনের সামনের চ্যালেঞ্জ প্রশ্নে বৈঠকের মূল প্রবন্ধে নতুন কমিশনের সামনে কমিশনারের সংখ্যা, কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা অক্ষুণ্ণ রাখা, প্রেষণের কর্মকর্তা নিয়োগ, সংস্কার কার্যক্রম অব্যাহত রাখা, আইনি কাঠামোতে পরিবর্তন, আইনের প্রয়োগ, ভোটার তালিকা তৈরি, সীমানা পুনর্নির্ধারণ, মনোনয়নের ক্ষেত্রে উড়ে এসে জুড়ে বসা সহ 19টি চ্যালেঞ্জ তুলে ধরা হয়। জাতীয় সংসদ নির্বাচন ক্ষমতার পালাবদলের বিষয়, আর তাই নানা সমস্যা, প্রতিকূলতার কথা ছাপিয়ে বারবারই উঠে এসেছে জনগণের আস্থা ফিরিয়ে আনতে নির্বাচন কমিশনের সদিচ্ছার প্রশ্ন। কোন ধরনের কোনো সন্দেহের জন্য সৃষ্টি না হয় জনমনে যে এদের দিয়ে কাজ হবে না, তাহলে কিন্তু একবার একটা ড্যামেজ হয়ে গেলে ওইটাকে পুনরুদ্ধার করা খুব কঠিন হয়ে যায়। সুতরাং ওনারা এখন আসছেন নতুন কমিশন, একটা আমি বলবো যে মানে লোয়েস্ট এব, যে ইলেকশন কমিশনের যে রেপুটেশনের ব্যাপার খুব নিচের দিকে আছে, এটাকে ওনাদের তুলতে গেলে ওনাদের নর্মালে যা লাগতো তার থেকে আরো বেশি পরিশ্রম করে এটাকে আরো উপরে তুলতে হবে, তুলে আস্থা অর্জন করতে হবে। সামনে অনেকগুলি ইলেকশন আছে, সেইগুলি আপনার সঠিকভাবে করে স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি আপনার করতে হবে। এটা একদিনে তো হবে না, আস্তে আস্তে হবে এবং এটা করা সম্ভব হবে। মানুষের বিশ্বাসযোগ্যতা ইলেকশন কমিশনের উপরে কখনো থাকে কখনো থাকে না, বেশিরভাগ সময় ছিল না, এবং সেই অবস্থা আমরা বিগত দিনেও দেখেছি। মানুষের এখনো মনের মধ্যে যে প্রশ্ন, সেই প্রশ্নটি হচ্ছে আগামী নির্বাচনে বা যে কোনো নির্বাচনে আমরা ভোট দিতে পারবো কিনা, এটা রাস্তাঘাটের প্রশ্ন। তার মানে একটা ইলেকশন কমিশন বা একটা সিস্টেমের উপরে মানুষের যখন বিশ্বাস উঠে যায়, তখন ভালো কিছু আশা করা তার পক্ষে খুব দুরূহ হয়ে যায় যদি সেই ইনস্টিটিউশনটা প্রপারলি পরিচালিত না হয়। কাজেই প্রথম চ্যালেঞ্জ এই নির্বাচন কমিশনের সামনেই হচ্ছে সে বিশ্বাসযোগ্যতাকে ফিরিয়ে আনা। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচন হলেও দলীয় প্রতীকী জয় পেতে মুখ্য ভূমিকা পালন করে বলে মনে করছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের আওয়ামী লীগের প্রার্থী এবং বিএনপির 2 প্রার্থী। জলাবদ্ধতা নগরীর প্রধান সমস্যা হিসেবে দেখছেন আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুমান সুলতানা সীমা। অন্যদিকে সুষ্ঠু নির্বাচনী পরিবেশকে বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু। কুমিল্লা থেকে সোহেল রানার তোলা ছবিতে আরো জানাচ্ছেন মনিরুল ইসলাম মিন্টু। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উৎসবমুখর পরিবেশ ছিল রিটার্নিং অফিসারের কার্যালয় এবং এর আশেপাশে এলাকায়। বেলা 11:30টার দিকে কুমিল্লা আওয়ামী লীগের প্রবীণ নেতা ও পিতা আফজাল খানকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুমান সুলতানা সীমা। তিনি একসময় কুমিল্লা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত নির্বাচনে তার পিতা আফজাল খান পরাজিত হলেও এবার ব্যক্তি এবং দলীয় ইমেজ কাজে লাগিয়ে জিততে চান। আমাকে যারা ব্যক্তিগতভাবে কুমিল্লার মানুষ চেনে তারা সেভাবে আমাকে মূল্যায়ন করবে, আর দল যেহেতু দল আমাকে নৌকা প্রতীক দিয়েছে, দলের তো আলাদা একটা মূল্যায়ন থাকবে। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে সঙ্গে নিয়ে বেলা 1টার দিকে মনোনয়নপত্র জমা দেন মনিরুল হক সাক্কু। তিনি উন্নয়নে ধারাবাহিকতা বজায় রাখার সুযোগ চান। এ সময় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দাবি জানান নজরুল ইসলাম খান। দেখবে যেটা আচরণবিধি লঙ্ঘন হয় কিনা
আঞ্জুম আমরা বললে কিন্তু এটা জনগণ বেশি খাবে। আমি একটা নমিনি আমি বললে কিন্তু এটা ঠিক হয় না। নির্বাচনে সব প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান রিটার্নিং অফিসার। নির্বাচন অবাধ ও নিরপেক্ষর জন্য যা করা দরকার সবই করব। এখানে সব প্রার্থীর সমান অধিকার, সব প্রার্থীর জন্য সমান সুযোগ। এখানে কোনো রকম অনিয়ম অন্যায় করার কোনো সুযোগ নাই। মেয়র পদে মোট 5 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগ ও বিএনপি ছাড়াও জাসদ, জেএসডি, পিডিপি এবং একজন স্বতন্ত্র প্রার্থী। নতুন নির্বাচন কমিশনারদের শপথের আগে থেকেই বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল এই কমিশনকে, বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনারকে আওয়ামী লীগের দলীয় হিসেবে অভিযোগ করে আসছে। তবে এই কমিশন কাজের মাধ্যমেই নিজেদের নিরপেক্ষতার প্রমাণ দেখাতে চান। এজন্য এই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়ে নিজেদের নিরপেক্ষতা প্রমাণ করাই হবে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, কুমিল্লা। সুনামগঞ্জ 2 দিরাই শাল্লা আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল আজ। শেষ দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন ডক্টর জয়া সেনগুপ্ত সহ 5 জন। বিকেল 3:45টায় দিরাই উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন জমা দেন প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্ত। এ সময় তার সঙ্গে আওয়ামী লীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এরপরই জেলা শহরের মল্লিকপুরের রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন জমা দেন জাতীয় পার্টির প্রার্থী শেখ মোহাম্মদ জাহির আলী এবং জাসদের একাংশের প্রার্থী সালেহীন চৌধুরী শুভ। এছাড়া আরও 2 জন মনোনয়ন জমা দিয়েছেন। এরা হলেন জাসদ ইনু মনোনীত প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী সায়েদ আলী। সুনামগঞ্জ 2 আসনের সাংসদ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত গত 5 ফেব্রুয়ারি মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করা হয়। ভোট গ্রহণের দিন ধার্য করা হয় আগামী 30 মার্চ। তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থিতা যাচাই বাছাই হবে 5 মার্চ। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 13 মার্চ। এই আসনে ভোটার সংখ্যা 2,52,430 জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খেলাধুলা চর্চায় ছেলে মেয়ে সমানভাবে মনোনিবেশ করবে আর সব ক্ষেত্রে যোগ্যতার প্রমাণ দেবে। বিকেলে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, খেলাধুলায় ছেলে মেয়েদের উৎসাহিত করতে হবে। এ সময় খেলাধুলা চর্চার লক্ষ্যে প্রতি উপজেলায় মিনি স্টেডিয়াম হবে বলে ঘোষণা দেন তিনি। খেলা শেষে বিজয় এবং রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী। এমপি সাবেক এবং এছাড়া রয়েছে ফুটবল ফেডারেশন। খেলাধুলার মধ্য দিয়ে আমাদের ছেলে মেয়েরা দেশপ্রেমিক হবে, দেশের দিকে আরো বেশি নজর দেবে। আর সেই সাথে সাথে আমাদের শিক্ষক, অভিভাবক এবং আমাদের যারা জনপ্রতিনিধিরা আছেন বিভিন্ন স্তরে, যারা একজন সচ্ছল ব্যক্তি আছেন, সকলকেই আমি আহ্বান জানাবো, প্রত্যেক এলাকার যারা এলাকাবাসী তাদেরকে আহ্বান জানাবো, যেই খেলাধুলার প্রতি আমাদের ছেলেমেয়েরা আজকে যেভাবে মনোনিবেশ করেছে তাদের আরো উৎসাহিত করতে হবে। গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তকে সম্পূর্ণ অযৌক্তিক বলে মনে করে বিএনপি। তাই সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার এক অবস্থান কর্মসূচি পালন করে এই দলটি। নেতারা বলেন, কারো কাছে জবাবদিহি করতে হয় না বলেই একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে এই সরকার। সকাল 10টা থেকে বেলা 12টা, অনেকদিন পর খোলা আকাশের নিচে দলীয় কর্মসূচি। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপির এই অবস্থান কর্মসূচির ঘোষণা আগেরই। সেই অনুযায়ী নেতাকর্মীরাও সকাল থেকে ভিড় করেন রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে। আসেন ব্যানার, ফেস্টুন নিয়ে ছোট ছোট মিছিলে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করছেন, কোনো বিষয়ে জবাবদিহিতা না থাকায় এসব জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত নিচ্ছে সরকার। গ্যাসের দাম কমানোর দাবি তোলেন তিনি। সম্পূর্ণভাবে একটা অযৌক্তিক সিদ্ধান্ত। এই কারণে যে গ্যাস কোম্পানিগুলো মুনাফা করছে এবং এখন এমন কোন অবস্থা সৃষ্টি হয়নি যে যাতে করে গ্যাসের মূল্য বৃদ্ধি করতে হবে। গ্যাসের মূল্য বাড়ানো যাবে না, গ্যাসের মূল্য কমাতে হবে। এটা দেশের জনগণের সকলের দাবি। স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তেল, গ্যাস, বিদ্যুতের দাম বাড়ানো এবং কর বাড়ানোকে সরকারের রাজস্ব বাড়ানোর কৌশল ভাবছেন। জনগণের পকেট কেটে এই সরকারের রাজস্ব বৃদ্ধি করে তারা দেশ পরিচালনা করছে। এই জন্য তারা নির্বাচিত নয়, তাই জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। স্থায়ী কমিটির অপর সদস্য গয়েশ্বরচন্দ্র রায় এবং আমির খসরু মাহমুদ চৌধুরী দেখছেন প্রতিবাদ ও আন্দোলনের প্রয়োজনীয়তা। আমরা প্রস্তুত, এই যাত্রা করলাম, এরপরের থেকে ঘরে নয়
অনুমতি দিয়ে নয়, রাজপথে নামবে এই সরকারের বাধা দেওয়ার কোনো অধিকার নাই। যারা ভোটাধিকার কেড়ে নিতে পারে তারা আপনার সব অধিকার কেড়ে নিতে পারবে। এটা মাথায় রাখতে হবে। এটা মাথায় রেখে আগামী দিনে আন্দোলনের জন্য তৈরি হতে হবে। সকাল থেকেই সতর্ক ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কোনো অপ্রীতিকর ঘটনা বা সংলগ্ন রাস্তায় যানজট পোহাতে হয়নি অন্যদেরও। শুধু রাজধানীতে নয়, গ্যাসের দাম বাড়ার এই প্রতিবাদ কর্মসূচি বাইরেও বেশ কিছু জায়গায় পালন করে বিএনপি। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। বিদ্যুৎ জ্বালানি খাতের মেগা প্রকল্প পরিচালনায় দক্ষ জনশক্তির সংকট রয়েছে বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। রাজধানীর একটি হোটেলে এক আলোচনা সভায় বক্তারা জানান, এসব প্রকল্পে আগামী 5 বছরে প্রায় 10,000 প্রকৌশলী দরকার। উৎপাদনমুখী অর্থনীতি দেশের চালিকা শক্তি। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিল্প কারখানা গড়ে তোলার বিকল্প নেই। এজন্য চাহিদা মাফিক বিদ্যুৎ জ্বালানি সরবরাহ করতে হয়। লক্ষ্য পূরণে কয়েক বছরের মধ্যেই আসছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, গ্যাসের জন্য এলএনজি টার্মিনাল, মাতারবাড়ি ও রূপপুর সহ কয়েকটি মেগা প্রকল্প। 500 to 4,000 mmcf গ্যাস। প্রতি বছর গ্যাসের চাহিদা রয়েছে 4000 mmcft। $6 বিলিয়ন বিনিয়োগ হচ্ছে মাতারবাড়ি প্রকল্পে। গ্যাস ও বিদ্যুতের চাহিদা পূরণে যেসব প্রকল্প আসছে সেগুলোতে কারিগরি জ্ঞান সম্পন্ন জনশক্তি প্রয়োজন। প্রকল্পগুলোর দিকে তাকালে আপাত দৃষ্টিতে মনে হতে পারে আগামী 5 বছরে বিদ্যুৎ জ্বালানি খাতে 2000 দক্ষ প্রকৌশলীর প্রয়োজন। আসলে সেই চাহিদা ছাড়িয়ে যাবে প্রায় 5 গুণ। বিদ্যুৎ জ্বালানি খাতের দক্ষতা বৃদ্ধি নিয়ে জাতীয় পর্যায়ের আলোচনা সভায় উঠে আসে দক্ষ জনবল সংকট নিরসনের সমাধানও। বিদ্যুৎ জ্বালানি খাতের বড় প্রকল্প পরিচালনায় প্রকৌশল স্নাতকের প্রয়োজন। তাদের কাজে লাগাতে উন্নত প্রশিক্ষণের বিষয়ে হাত দিয়েছে সরকার। বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানির বড় প্রকল্পের জন্য উন্নত প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে এগিয়ে এসেছে অস্ট্রেলিয়ার সরকার। কারিগরি প্রশিক্ষণ দিতে বাপেক্সের সঙ্গে কাজ করবে অস্ট্রেলিয়ার সান্তোস এনার্জি। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারণে ঢাকার গাবতলী এলাকায় সংঘর্ষের ঘটনায় 3টি মামলা হয়েছে। বুধবার রাতে দারুস-সালাম থানায় মামলা 3টি করা হয়। মামলায় 48 জনের নাম করে অজ্ঞাত পরিচয়ের আরো 1200 জনকে আসামি করা হয়েছে। 2 জন পুলিশ সদস্য এবং ক্ষতিগ্রস্ত এক নারী একটি মামলা করেন। পুলিশের করা একটি মামলায় সরকারি কাজে বাধা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় মামলাটি করা হয়েছে বিশেষ ক্ষমতা আইনে। অন্যদিকে এক নারী তৃতীয় মামলাটির মারধর এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে করেছেন বলে জানিয়েছে পুলিশ। পোল্ট্রি ফর বেটার টুমোরো, এমন স্লোগানে শুরু হলো পোল্ট্রি শিল্পের সবচেয়ে বড় আসর 10ম আন্তর্জাতিক পোল্ট্রি শো এবং সেমিনার 2017। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে 3 দিনের এই শো উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী মন্তিয়া চৌধুরী। বললেন, পোল্ট্রি নিয়ে আর কোনো দ্বিধা নয়, বরং পোল্ট্রি দেশকে এগিয়ে নেবে বহুদূর। ঘোষণা দিলেন এই খাতের সব সমস্যার সমাধানেরও। দুই দশকেই পোল্ট্রি শিল্পের নীরব বিপ্লব, যার পেছনে ছোট বড় মিলে প্রায় 1 লাখ উদ্যোক্তার চেষ্টা আর শ্রম। এই পোল্ট্রি থেকেই আসছে দৈনিক 3 কোটি ডিম আর 1.5 থেকে 2000 মেট্রিক টন মুরগির মাংস। কাজের সুযোগও তৈরি হয়েছে লাখ 20 মানুষের। পোল্ট্রি খাতের 30,000 কোটি টাকার বিনিয়োগেই যেন পাল্টে দিয়েছে পুরো গ্রামীণ অর্থনীতি। কিন্তু অর্জন যতটা তার চেয়েও বেশি হাতছানি দিচ্ছে পোল্ট্রির সম্ভাবনা। কিন্তু এখানে বাধা পোল্ট্রি নিয়ে মানুষের ভুল ধারণা, যা একেবারে ভিত্তিহীন বলছেন বিশেষজ্ঞরা। কোলেস্টেরল হাই, কারো হাই ব্লাড প্রেশার, কারো ডায়াবেটিস কিংবা কারো ওজন বেড়ে গেছে, তাদেরকে আমরা বলতাম যে ডিম খাবেন না। কিন্তু সেটা কিন্তু একটা পুরানো ধারণা, একটা ভুল ধারণা থেকে আমরা এটা বলি। কিন্তু এখন যে আমরা বিভিন্ন গবেষণায়, পুষ্টি সংক্রান্ত সেই গবেষণাতে আমরা দেখি যে একটা ডিম প্রতিদিন খেলে সেটা অবশ্যই শরীরের জন্য উপকারী। শুধু তা না, আমাদের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করা, আমাদের ভিটামিনের চাহিদা পূরণ করা, ভালো
অ্যামাইনো অ্যাসিড, যেটা প্রোটিন, সেই সব কিছু কিন্তু আমাদের ডিমে আছে। মানে গরুর মাংস আর খাসির মাংসের তুলনায় মুরগির মাংস অনেক ভালো। উদ্যোক্তারা বলছেন এখন দরকার পোলট্রির উৎপাদন আরও বাড়ানো, কিন্তু সেক্ষেত্রে তুলে ধরলেন কর শুল্ক সহ নানা সমস্যার কথা। ট্যাক্স এক্সাম্পটেড সেক্টর ছিল 19 সাল পর্যন্ত, হঠাৎ করে 15 সালে এটা উঠায় নিল। এটা হঠাৎ করে না দিয়ে একটা বছর আর সুযোগ দিয়ে আস্তে আস্তে দিত, 5% 2% করে আস্তে আস্তে বাড়ায় 10% নিয়ে আসতো, তাহলে ভালো ছিল। সেটা হঠাৎ 10% দিয়ে দিল। তো আমাদের সোয়াবিনের উপর 10% ট্যাক্স ঢুকিয়ে দেওয়া হয়েছে কত বছর থেকে, এটা কোনোভাবেই সম্ভব না। H9 এটা পুরনো একটা সমস্যা, এটা লো প্যাথোজেনিক ভাইরাস, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। সেটার কিন্তু কোনো ভ্যাকসিনের পারমিশন সরকার কিন্তু এখনো দেয় নাই। অথচ সরকার যদি এটা খুব তাড়াতাড়ি এটার ভ্যাকসিনের যদি পারমিশনটা দিয়ে দিত, তাহলে কিন্তু এই ভ্যাকসিনগুলো যত বেশি আমরা প্রচার করতে পারবো বা প্রসার করতে পারতাম, তত বেশি কিন্তু খামারিরা উপকৃত হতেন সেটা থেকে। সেটা হলো একটা ইস্যু। দ্বিতীয়ত আরেকটা ইস্যু আছে, পুরনো ভ্যাকসিন কার্যকরী নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের নিজেদের উদ্যোগেই ভ্যাকসিন উৎপাদন শুরু করা দরকার। এমন বাস্তবতায় শুরু হলো পোল্ট্রি ফেয়ার। মেলায় অংশ নিয়েছেন বিশ্বের 20 দেশের 195টি কোম্পানি। লক্ষ্য বিজ্ঞান আর প্রযুক্তির সমন্বয়ে পুষ্টি আর আমিষের চাহিদা পূরণ। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আশ্বাস দিলেন পোল্ট্রি খাতের সমস্যার সমাধানের। ডিম মুরগির মাংসের হার কিভাবে দ্বিগুণ করতে হবে, এই পোল্ট্রি অ্যাসোসিয়েশনের কনফারেন্স সেই লক্ষ্যে কাজ করবে। এই ব্যাপারে যে কোনো উদ্যোগকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদার নয়, অকৃপণভাবে তিনি আমাদেরকে এই সেক্টরকে তিনি সাহায্য করবেন। 3 দিনের মেলায় উপস্থাপিত হচ্ছে দেশি বিদেশি বিশেষজ্ঞদের 100-এরও বেশি গবেষণাপত্র, যা উন্মোচন করতে পারে পোল্ট্রি খাতের নতুন নতুন দিক। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, আগেই বলেছি আজ থেকে ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ পোল্ট্রি খাতের সবচেয়ে বড় আয়োজন 10ম আন্তর্জাতিক পোল্ট্রি এবং সেমিনার 2017। বসুন্ধরা কনভেনশন সেন্টারে 3 দিনের এই আয়োজনে আমাদের সহকর্মী রয়েছেন সেখানে, আমরা তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। তপু, জানতে চাই আপনার কাছে, এর আগের বুলেটিনে তো বলেছিলেন যে দেশি পোল্ট্রি শিল্পের প্রক্রিয়াজাত খাবারের কথা, তো এখন কি জানাবেন আমাদের, আর কি খবর? মানে 10th ইন্টারন্যাশনাল পোল্ট্রি শো যেটি অনুষ্ঠিত হচ্ছে, তার আজকে প্রথম দিন। আরও 2 দিন এই পোল্ট্রি শো চলবে। আগামী 2 দিন 3 এবং 4 তারিখও এই পোল্ট্রি শো চলবে। প্রতিদিন সকাল 10টা থেকে শুরু করে রাত সন্ধ্যা 7:30 পর্যন্ত এই শো অনুষ্ঠিত হচ্ছে। এবারের শোতে মোট 18টি দেশ থেকে 100-এরও বেশি প্রতিষ্ঠান এবারের শোতে অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, কোম্পানিগুলো রয়েছে যারা পোল্ট্রি বিজনেসের সঙ্গে জড়িত, সেই কোম্পানিগুলোও রয়েছে। আমরা আজকের শোতে সকাল থেকে আপনাদেরকে দেখিয়েছি বিভিন্ন সাক্ষাৎকার, দেখিয়েছি বিশেষজ্ঞ পর্যায়ে সাক্ষাৎকার, দেখিয়েছি যারা পোল্ট্রি শিল্প নিয়ে, বাংলাদেশের পোল্ট্রি শিল্প নিয়ে বিভিন্ন নানা দিক নির্দেশনা দিয়েছেন, নানা পরামর্শ দিয়েছেন এবং বাংলাদেশের এই শিল্পের সম্ভাবনার খাতগুলোর কথা বলেছেন। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একজন ভেটেরিনারি চিকিৎসক, ডাক্তার কমল কান্তি মজুমদার। তিনি ভেটেরিনারি চিকিৎসার সঙ্গে জড়িত, তার সঙ্গে আমরা কথা বলবো। ডক্টর কমল কান্তি, আপনি আমাদেরকে একটু বলবেন যে 2006-07 দিকে আমরা দেখেছি যে বাংলাদেশে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুর একটা বড় প্রকোপ আমরা দেখেছিলাম, অনেক খামার ধ্বংস হয়ে যেতে দেখেছি। গত 10 বছরে আমরা মোটামুটি এই এত ব্যাপক আকারে বার্ড ফ্লু দেখছি না। এর কারণটা কি? বাংলাদেশ কিভাবে এটাকে বের হয়ে আসতে পারলো এই বার্ড ফ্লুর হাত থেকে? আচ্ছা, এটা মেনলি আসলে 2টা ব্যাপারে মানে গুরুত্ব দেওয়া দরকার। সেটা হচ্ছে যে তৎকালীন সময়ে আমাদের দেশে কিন্তু এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কোনো ভ্যাকসিনের শিডিউল ছিল না। আর দ্বিতীয়ত যে আপনারা জানেন যে পোলট্রি, বিশেষ করে লাইভ অ্যানিমেল, লাইভ পোলট্রি পালতে যে বায়োসিকিউরিটির যে ব্যাপারটা ছিল, তখন কিন্তু ওইভাবে মেনটেন করতো না। যখন আগে আমাদের 2006-07 দিকে সে ধকলের পর সরকার এবং যারা প্রাইভেট সেক্টরে আছেন সবাই মিলে চিন্তা করলেন এবং গবেষণা করলেন যে না, বাংলাদেশে ভ্যাকসিনের গুরুত্ব অপরিসীম, এবং ঠিক তারপর থেকেই সেটা আমাদের দেশে প্রযোজ্য হয়েছে এবং প্রয়োগ করেছেন। এবং কি প্রত্যেকটা ক্ষুদ্র থেকে বৃহত্তর খামারের পর্যন্ত বায়োসিকিউরিটির যে ব্যাপারটা কঠোরভাবে পালন করে আসছেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মানে ওই ধাক্কার পরে, ওই ধকলের 2006-07 ওই বিপর্যয়ের পরে আসলে আমাদের যারা খামারি যারা রয়েছেন তারা এবং যারা বড় বড় কোম্পানি যারা রয়েছেন পোল্ট্রি বিজনেসের সঙ্গে জড়িত, তারা আসলে স্বয়ংক্রিয় ব্যবস্থার দিকে গেছেন এবং ভ্যাকসিনেশনের দিকে অনেক বেশি জোর দিয়েছেন দেখে আমরা এখান থেকে বের হয়ে আসতে পেরেছি। হ্যাঁ, অবশ্যই সেটা, তবে আরও একটু বাকি আছে আমাদের। এটা একদম রোড লেভেলে আরও ছড়িয়ে দিতে হবে। বায়োসিকিউরিটি প্র্যাকটিসটা হচ্ছে, কিন্তু ভ্যাকসিনের ব্যাপারটা আমার কোনো খামার যেন বাদ না থাকে। এবং কি আমাদের যে টাইপের উপর ভিত্তি করে যে ভাইরাসের যে স্ট্রেন,
ওই স্ট্রেনের উপর ভিত্তি করে এটা ডে বাই ডে আরো ডেভেলপ করতে হবে। এতে করে আমরা ভবিষ্যতে একদম নিশ্চিন্ত থাকতে পারবো যে এই ভাইরাল এভিয়ান ইনফ্লুয়েঞ্জা যে ভাইরাসের যে ইফেক্টটা সেটা রানীক্ষেত ডিজিজ, গাম্বুরু ডিজিজের মতো এটা প্রোটেকশনে চলে আসবে। আমরা একটা গুজব শুনি প্রায় সময় সাধারণ মানুষের কাছে যে চাইনিজ ডিম বা নকল ডিম, সিনথেটিক ডিম, এই ধরনের কিছু গুজব আমরা প্রায় সময় শুনি। এগুলো আসলে কতটুকু বাস্তবে সম্ভব? এবং আরেকটা গুজব শুনি আমরা যে মুরগিরকে গ্রোথ হরমোন দিয়ে খাওয়ানো হয়, জন্য অনেকেই ফার্মে মুরগি খেতে চান না। এই বিষয়কে একটু ব্যাখ্যা করবেন? আচ্ছা, অ্যানিমেল প্রোটিন অবশ্যই অ্যানিমেল থেকে আসবে। সেক্ষেত্রে আমি যদি সিনথেটিক কোনো কিছু কথা চিন্তা করি, তার কেমিক্যাল রিয়েকশন এবং সব ধরনের ক্যারেক্টারের উপর ভিত্তি করে কখনো নকলভাবে মানুষের খাওয়ার উপযোগী ডিম কখনো তৈরি করা সম্ভব না। এবং এটা আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে আমরা সাধারণত আমাদের যে মুরগি থেকে যে ডিম পাচ্ছি সেটাও কিছু একটা সময় তার লাইফ টাইম থাকে, যে সময় পর্যন্ত আমরা ইউজ করতে পারি। কিন্তু যদি সিনথেটিক বা সে চাইনিজ ডিম যার কথা আপনি বলছেন সেটা যদি আমরা ইউজ করার চেষ্টা করি, তাহলে আসলে আমাদের যে প্রিজার্ভ করার যে সিস্টেম এটা কখনো সম্ভব না। সেটা ফ্রিজিংও করা যাবে না এবং কোনোভাবে সংরক্ষণ করা যাবে না। ডক্টর কমলকান্তি, আমাদের সময় শেষ হয়ে গেছে। দর্শক শুনছিলেন ডক্টর কমলকান্তির কথা। আর আগামী 2 দিনে আমরা এই পোল্ট্রি সংক্রান্ত আরো নানা তথ্য নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব আপনাদের সামনে। সেই আগামী 2 দিনও তাই এটিএন নিউজের পর্দায় আপনাদের চোখ রাখার আহ্বান জানাচ্ছি। আজকে 10th ইন্টারন্যাশনাল পোল্ট্রি শো থেকে আজকে আমি মফিদুল তোপা আপনাদের কাছ থেকে এই পর্যায়ে বিদায় চেয়ে নিচ্ছি এবং আপনাদেরকে ফিরে